হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য কনস্টিটিউশনের আবার একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি। দেখো, আমরা অলরেডি দুটো ক্লাস করে নিয়েছি, যেখানে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। যেখানে আমরা বলেছিলাম যে ডাব্লিউবিপি, কেপি, আরআরবি যেসব এক্সামগুলো রয়েছে গ্রুপ সি এন্ড ডি, তার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এবং যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যেসব সরকারি চাকরির পরীক্ষাগুলো হয়ে থাকে, তার জন্য কিন্তু এই এক্সামগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি নয়, চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে যে ফকেটিং কোন দেশের কেন্দ্রীয় আইনসভা। এটা দেখো, পরীক্ষায় এসে থাকে বিভিন্ন দেশের সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা কেন্দ্রীয় আইনসভা কি, এটা কিন্তু জানতে চায়। তো ফকেটিং হচ্ছে ডেনমার্কের এক কক্ষ বিশিষ্ট জাতীয় আইনসভা বা সংসদ। এবার বাকি যে অপশন গুলো রয়েছে, তার মধ্যে নরওয়ের আইনসভা হচ্ছে স্টর্টিং, এবং ফিনল্যান্ডের আইনসভার নাম হচ্ছে এডুসকুত্তা। এবার ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে প্রত্যেক দেশেরই কিন্তু এরকম কেন্দ্রীয় আইনসভা রয়েছে। কোন দেশের এক কক্ষ বিশিষ্ট, কোন দেশের দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে থাকে। যেমন যে কংগ্রেস, আমরা কংগ্রেস বলতে হয়তো মনে করি যে এটা একটা জাতীয় দল যেটা আমাদের রয়েছে, কিন্তু কংগ্রেস বেসিক্যালি আমেরিকার যে আইনসভা সেটাকে কিন্তু কংগ্রেস বলা হয়ে থাকে। সেখান থেকে কংগ্রেস নামটা কিন্তু প্রভাবিত, যেটা অবশ্যই আমাদের 1885 খ্রিস্টাব্দে অ্যালেন অক্টোভিয়ান হিউম ফাউন্ডেশন করেছিলেন। তো ভারতের যে কেন্দ্রীয় আইনসভা সেটা পার্লামেন্ট বা সংসদ নামে পরিচিত, যেটা আমাদের অবশ্যই দ্বিকক্ষ বিশিষ্ট, যার মধ্যে লোকসভা আমাদের নিম্নকক্ষ এবং রাজ্যসভা আমাদের উচ্চকক্ষ হিসেবে রয়েছে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। প্রস্তাবনায় উল্লিখিত যে রাষ্ট্র ব্যবস্থা ভারতীয়দের ভোটাধিকার প্রদান করে সেটি কি। অর্থাৎ আমাদের প্রস্তাবনা বা যে প্রিয়াম্বেল রয়েছে, সেই প্রিয়াম্বেলে ভারতীয়দের যে ভোটাধিকার, মানে যে ভোট দানের অধিকার রয়েছে, সেটা কি ধরনের রাষ্ট্র ব্যবস্থায় দেখা যায়। সমাজতন্ত্র, প্রজাতন্ত্র, গণতন্ত্র, না ধর্মনিরপেক্ষ। কোশ্চেনটা সহজ, মনে রাখবে এটাই হচ্ছে আমাদের গণতন্ত্র বা ডেমোক্রেসি। তো আমরা প্রত্যেকেই জানি ভারত হচ্ছে সব থেকে বৃহত্তর গণতান্ত্রিক দেশ, মানে লার্জেস্ট ডেমোক্রেসি আমাদের ওয়ার্ল্ডের বলা হয় ইন্ডিয়াকে। সেখানে প্রস্তাবনায় ভারতকে বলা হয়েছে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। যদিও মূল সংবিধান যেটা তৈরি হয়েছিল, সেই প্রস্তাবনায় কিন্তু এগুলো ছিল না। মূল সংবিধানে কিন্তু সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র কথাটা ছিল না। মূল সংবিধানে ছিল ভারত ছিল সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। এবার 1976 1976-এ 42তম সংবিধান সংশোধন, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ইন্দিরা গান্ধী এই যে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটো টার্মকে অ্যাড করেছিলেন। যদিও এই দুটো টার্মকে অ্যাড করার পক্ষে গণপরিষদের যে বৈঠকে কিন্তু প্রচন্ড বেশি মত পার্থক্য হয়েছিল, সেই কারণে গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক কথাগুলোকে কিন্তু যুক্ত করা হয়নি। তো এই দুটো অ্যাড করার পেছনে ইন্দিরা গান্ধী 42তম সংবিধান সংশোধন যেটা করেছিলেন, সেটা কিন্তু তৎকালীন সময়ে আমাদের ইমার্জেন্সি সিচুয়েশনে হয়েছিল, এবং এটা কিন্তু অর্ডিন্যান্সের মাধ্যমেই হয়েছিল। এবার ইমার্জেন্সি মানে বুঝতে পারছো, 1975 সালে যখন জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী শুধুমাত্র নিজের প্রধানমন্ত্রীর পদ বাঁচানোর জন্য, সেই সময় এটা করা হয়েছিল। অর্থাৎ মিনি কনস্টিটিউশন 42তম সংবিধান সংশোধন, এটা ইন্দিরা গান্ধীর শুধুমাত্র নিজের খামখেয়ালিপনার জন্য কিন্তু হয়েছিল। তো সেই কারণে এই দুটো টার্ম, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, এই দুটো টার্ম কিন্তু ভারতীয় সংবিধানে থাকার কিন্তু বা প্রস্তাবনায় থাকার কিন্তু যোগ্য নয়। ওকে, কিন্তু যাই হোক, আমাদের যে গণতন্ত্র, এটা কিন্তু ভারতের ভোটাধিকার প্রদান করে, যার মাধ্যমে যে কোনো 18 বছরের যে কোনো ব্যক্তি ভোট দিতে পারে, যেটাকে আমরা ইউএএফ বা ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি বলে থাকি। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর, ওয়েট ফর জব থেকে তোমরা এখন পাচ্ছ বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বুক এবং ম্যাথমেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান। বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন। আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ প্রত্যেকটি চ্যাপ্টারের সমাধান এবং শর্টকাট পদ্ধতিতে কিভাবে এগুলো সলভ করতে পারবে তার ব্যাখ্যা।
এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করে বইটা পারচেস করে নিতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। মাত্র 250 টাকায় তোমরা অর্ডার করলেই বইটা কিন্তু বাড়িতে বসে তোমরা ফ্রিতে পেয়ে যাবে। আর দেরি নয়, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে ওয়েট ফর জব থেকে এই বইটা কিন্তু কালেক্ট করে নাও। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কোন রাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো প্রকার বিরোধিতা করা হয়নি? দেখো, রাষ্ট্রপতি নির্বাচন বা প্রেসিডেন্সিয়াল যে ইলেকশন হয়, সেখানে একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয় যেটাকে বলা হয় প্রেফারেন্স সিস্টেম। প্রেফারেন্স সিস্টেম যেটা হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন সিস্টেমে হয়ে থাকে। এবার রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু সব জনগণ কিন্তু ভোট দেয় না, ভোট দেয় ইনডাইরেক্ট পদ্ধতিতে। মানে ব্যাপারটা হয়, জনগণ ইনডাইরেক্ট পদ্ধতিতে কিভাবে ভোট দেয়, জনগণ ভোট দিয়ে নির্বাচন করে এমএলএদের এবং এমপিদের। এমপি আর এমএলএ আমরা প্রত্যেকেই জানি, বিধানসভার যে সদস্য তাদের এমএলএ বলা হয়, আর লোকসভার সদস্যদের এমপি বলা হয়। এনাদের ভোট দেয় সরাসরি জনগণ। পিপল ভোট দিয়ে এমএলএ এমপি নির্বাচন করে। সেই এমএলএ এমপিরা ভোট দিয়ে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতিকে নির্বাচন করে। অর্থাৎ এই কারণে রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু ইনডাইরেক্ট পদ্ধতিতে হচ্ছে, সরাসরি না। এবার যখন রাষ্ট্রপতি নির্বাচন হয়, সেই সময় একাধিক প্রার্থী কিন্তু ভোটে দাঁড়াতে পারে। তো এরকম ভাবে 2 জন 3 জন 4 জন প্রার্থী দাঁড়াতেই পারে। এবার এদের মধ্যে যখন ভোট হয়, ভোটের মাধ্যমে এমপি এমএলএ দেরকে বলা হয় তোমরা প্রেফারেন্স অনুযায়ী সাজাও। মানে প্রেসিডেন্ট হিসেবে তুমি কাকে 1 নম্বরে দেখতে চাও, কাকে 2 নম্বরে, কাকে 3 নম্বরে, কাকে 4 নম্বরে, এভাবে প্রেফারেন্স করতে হয়। তো এই প্রেফারেন্সের সময় যে ব্যক্তি বেশি পরিমাণে 1 নম্বর প্রেফারেন্স পেয়ে থাকে, তিনি কিন্তু রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়ে থাকেন। তো কোনো নির্বাচনের সময় এরকম একাধিক প্রার্থী না থেকে শুধুমাত্র যদি একজন প্রার্থী থাকে, সেক্ষেত্রে কোনো বিরোধিতার প্রয়োজন হয় না। তো এইভাবে নির্বাচন কিন্তু একটি বার মাত্র হয়েছিল, সেটা ছিল নীলাম সঞ্জীব রেড্ডির সময়। তিনি ছিলেন ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি, সিক্স প্রেসিডেন্ট ছিলেন। 1977 সালে যখন রাষ্ট্রপতি নির্বাচন হয়, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, কারণ অন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়নি, সেই কারণে কোনো প্রকার বিরোধিতা হয়নি। এবং মনে রাখবে, নীলাম সঞ্জীব রেড্ডি কিন্তু সবচেয়ে ইয়াংগেস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বলা হয় থাকে। সবচেয়ে কম বয়সে তিনি কিন্তু রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন, এবং প্রথম রাষ্ট্রপতি যিনি জনতা দল থেকে হয়েছিলেন। এর আগে সমস্ত যেসব রাষ্ট্রপতিরা এসেছিলেন, প্রত্যেকেই কিন্তু কংগ্রেসের দ্বারা নির্বাচিত ছিলেন। যেমন আমাদের রাজেন্দ্র প্রসাদ, তারপর সর্বপল্লী রাধাকৃষ্ণন থেকে শুরু করে জাকির হোসেন, প্রত্যেকেই কিন্তু কংগ্রেসের দ্বারা ছিল। কিন্তু প্রথম কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যিনি জনতা দলের দ্বারা নির্বাচিত ছিলেন, এবং সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী জনতা দল থেকে ছিলেন আমাদের মোরারজি দেশাই, অবভিয়াসলি। তো এনার নির্বাচনের সময় কিন্তু কোনো রকম বিরোধিতা হয়নি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের নাগরিকত্ব অর্জন করার পদ্ধতি নয়? দেখো, নাগরিকত্ব অর্জনের জন্য যে আইন, সেটা আমাদের 1955 সালে নাগরিকত্ব সংশোধন আইন বা নাগরিকত্ব আইনের মাধ্যমে করা হয়েছে, যেখানে 4টি উপায়ে নাগরিকত্ব অর্জনের কথা বলা হয়েছে। যদিও এখানে 4টি বলা আছে, কিন্তু 5টি উপায় রয়েছে। আমি বুঝিয়ে দিচ্ছি আরেকটা উপায় কি। প্রথমত, জন্ম, মানে তুমি যদি কোনো দেশে জন্মগ্রহণ করো, তাহলে জন্মসূত্রে তুমি তোমার নাগরিকত্ব পেয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে বংশ পরম্পরায়, বাই ডিসেন্ডেন্ট, তোমার যদি পিতা মাতার কেউ একজন ভারতীয় হয়, তাহলে তুমি বাই ডিসেন্ডেন্ট পদ্ধতিতে মানে নাগরিকত্ব পেয়ে যাবে। অথবা নথিভুক্তকরণের মাধ্যমে, রেজিস্ট্রেশনের মাধ্যমে। তুমি যদি অন্য কোনো দেশে থাকো, তাহলে তোমার যদি কেউ রক্তের সম্পর্কের কেউ ভারতে থেকে থাকে, তুমি রেজিস্ট্রেশন পদ্ধতির মাধ্যমে নিজের নাম নথিভুক্ত করে ভারতের নাগরিকত্ব পেতে পারে। আরেকটা রয়েছে বাই ন্যাশনালাইজেশন, মানে স্বাভাবিকরণের মাধ্যমে কেউ কোনো ব্যক্তির যদি কেউ পিতা মাতা বা কোনো আত্মীয় ভারতীয় না হয়ে থাকে, সেই ব্যক্তি এই ন্যাচারালাইজেশন পদ্ধতির মাধ্যমে ভারতের নাগরিকত্ব পেতে পারে। তবে এই ক্ষেত্রে তাকে কয়েকটা জিনিস মানতে হবে। প্রথমত, যে সংবিধানে 22টা ভাষা রয়েছে, তার মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তাকে জানতে হবে। তার বিরুদ্ধে কোনো রকমের ক্রিমিনাল চার্জ থাকা যাবে না, এবং সর্বোপরি তাকে ওথ বা শপথ নিতে হবে ভারতের নাগরিক হওয়ার ক্ষেত্রে। ঠিক আছে? তো কিন্তু ভাষার ভিত্তিতে কিন্তু নাগরিকত্ব অর্জনের কিন্তু বিধান নেই যে ভাষার ভিত্তিতে নাগরিকত্ব পাবে। তবে এই ন্যাচারালাইজেশন পদ্ধতিতে তোমাকে সংবিধান স্বীকৃত 22টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা জানতে হবে। এবার আরেকটা যেটা পদ্ধতি রয়েছে, 5 নম্বর পদ্ধতি, যেটা এখানে মেনশন নেই, সেটা হচ্ছে কোনো অঞ্চলের অন্তর্ভুক্তি। হয়তো সিকিম, যেমন ভারতের সিকিম ভারতের অংশ ছিল না, পরবর্তীকালে যখন সেটা ভারতের অন্তর্ভুক্ত হলো, তখন কি হলো, সিকিমের জনগণও কিন্তু ইনকর্পোরেশন অফ টেরিটরি বা অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছিল।
তো পদ্ধতি নয়, এখানে ভাষার ভিত্তিতে এটা অ্যান্সার হবে। বাকিগুলো কিন্তু পদ্ধতি নাগরিকত্ব অর্জনের। এটা আমাদের পার্ট 2, সংবিধানের পার্ট 2, যেখানে আর্টিকেল 5 থেকে 11 এর মধ্যে নাগরিকত্ব সম্পর্কিত সবকিছু মেনশন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রজাতন্ত্র কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রত্যেকেই জানি 1949 সালের 26শে নভেম্বর, যেটা আমাদের প্রজাতন্ত্র, যেটা আমাদের কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস, সেই দিন গণপরিষদ দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এবং 1950 সালে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন এটা কিন্তু কার্যকরী করা হয়। সেই সময় ভারত একটা সার্বভৌম গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্রে পরিণত করা হয়েছিল অ্যাকর্ডিং টু প্রিয়াম্বল। কিন্তু বললাম 1976 সালে ইন্দিরা গান্ধীর খামখেয়ালিপনায় 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দুটো টার্ম ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি বলেছে, কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারকরা অবসর নিয়ে থাকেন? দেখো, সুপ্রিম কোর্টের বিচারকরা অবশ্যই নিয়ে থাকেন 65 বছর বয়সে। 65 বছর বয়সে সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট মানে সুপ্রিম কোর্টের বিচারকরা 65 বছর বয়সে অবসর নিয়ে থাকেন, যেটা তাদের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে থাকে। এক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থেকে শুরু করে সুপ্রিম কোর্টের সমস্ত বিচারক সর্বোচ্চ 65 বছর পর্যন্ত নিজের কর্মজীবন করে থাকে। আর সুপ্রিম কোর্টের যে বিচারক হয়, তারা সাধারণত অন্য অন্য যেসব হাইকোর্ট রয়েছে, সেই হাইকোর্টের যারা চিফ জাস্টিসও হয়ে থাকে। জেনারেলি হাইকোর্ট, যে বিভিন্ন হাইকোর্টের যারা চিফ জাস্টিস হয়, তারা কিন্তু তাদেরকে এজের প্রেফারেন্স অনুযায়ী তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারক করা হয়। এবার সেখানে সবচেয়ে সিনিয়র যে, সেখান থেকেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার পদত্যাগের কারণ কি? কেন্দ্রীয় মন্ত্রিসভা কখন পদত্যাগ করবে? যদি তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয়ে থাকে। অনাস্থা প্রস্তাব সংবিধানের 75-এর 3 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। মানে কোনো একজনের জন্য সবাইকে পদত্যাগ করা। এর অর্থ, যদি লোকসভায় অনাস্থা প্রস্তাব, যেটাকে আমরা নো কনফিডেন্স মোশন, যদি পাস হয়, তাহলে কি হয়, সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায়, তখন প্রধানমন্ত্রী সহ সমগ্র মন্ত্রিসভাকে কিন্তু পদত্যাগ করতে হয়। অর্থাৎ কোনো একজন মন্ত্রীর বিরুদ্ধে যদি অনাস্থা প্রস্তাব পাস হয়ে যায়, সেক্ষেত্রে সমস্ত মন্ত্রিসভাকে কিন্তু পদত্যাগ করতে হয়। সেই কারণে কোনো মন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো মানে টাকা পয়সা বা কোনো রকম কিছু মানে অভিযোগ এসে থাকে, তাকে কি হয়, সাধারণত তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। অন্যান্য বিকল্প, যে কোনো নেতার যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে পদ শূন্য হয়, কিন্তু মন্ত্রিসভা পদত্যাগ করে না। আর কোনো মন্ত্রীকে যদি অপসারণ করা হয়, অপসারণ মানে তাকে যদি দল থেকে সরিয়ে দেওয়া হয়, তখনও কিন্তু পদত্যাগ করতে হয় না। বা রাষ্ট্রপতি যদি নির্দেশ দেন, রাষ্ট্রপতি কিন্তু সরাসরি কোনো নির্দেশ দিতে পারেন না। শুধুমাত্র যদি প্রধানমন্ত্রী আদেশ দেন, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আদেশ দিতে পারে। তো সেই কারণে এই কারণগুলো কিন্তু মন্ত্রিসভার পদত্যাগের কারণ হতে পারে না। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, ভারতীয় সংবিধানকে কি রূপে বর্ণনা করা যায়? ভারতীয় সংবিধান হচ্ছে অপশন বি, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। দেখো, ভারতের সংবিধান পৃথিবীর দীর্ঘতম লিখিত সংবিধান, যেখানে সরকার, আইনসভা, বিচার বিভাগ সমস্ত বিষয়ে সুনির্দিষ্ট বিবরণ বিশাল আকারে লেখা রয়েছে। পৃথিবীর যদি প্রথম সংবিধান বলা হয়, ফার্স্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, সেটা অবশ্যই আমেরিকার সংবিধান। এবং পৃথিবীর সবচেয়ে ফার্স্ট রিটেন কনস্টিটিউশন কি, সেটাও কিন্তু আমেরিকার কনস্টিটিউশন। এবং সবচেয়ে স্মলেস্ট কনস্টিটিউশন, সবচেয়ে ছোট কনস্টিটিউশন কি, সেটাও কিন্তু আমেরিকারই কনস্টিটিউশন। অর্থাৎ আমেরিকার কনস্টিটিউশন পৃথিবীর প্রথম লিখিত ক্ষুদ্রতম কনস্টিটিউশন। আর ভারতের সংবিধান পৃথিবীর দীর্ঘতম এবং লিখিত বৃহত্তম সংবিধানের মধ্যে অন্যতম। আর যদি আনরিটেন কনস্টিটিউশন বলে, সেটা অবশ্যই ইউকে বা ব্রিটেনের একমাত্র কনস্টিটিউশন, যেটা কিন্তু অলিখিত বা আনরিটেন কনস্টিটিউশন রয়েছে। পরবর্তী প্রশ্ন, জম্মু কাশ্মীরের বিধানসভার কার্যকালের সময় কত? এক্ষেত্রে অনেকের মনে হতে পারে এটা 6 বছর হবে, কিন্তু উত্তর করবে কোনোটিই নয়। কেন? কারণ জম্মু কাশ্মীর যে পুনর্গঠন আইন 2019 সালে হয়েছে, এর আগে কিন্তু জম্মু কাশ্মীর একটা রাজ্য ছিল। কিন্তু আমরা জানি আর্টিকেল 370 ধারা অবলুপ্ত যখন করা হয়, এর আগে কিন্তু এটা 6 বছরের ছিল। কিন্তু 2019 সালে যখন ভারত সরকার জম্মু কাশ্মীরকে 370 ধারার অবলুপ্তি ঘটিয়ে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করে, তখন কিন্তু জম্মু কাশ্মীরের বিধানসভার কিন্তু আর কোনো এক্সিস্টেন্স নেই। সেই জন্য নতুন জম্মু কাশ্মীরের বিধানসভার কার্যকাল অন্যান্যদের মতো 5 বছর হবে। তো এখানের মধ্যে মাথায় রাখবে, এখানে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কিন্তু কোনো সঠিক বিকল্প নয়, এখানে যে 5 বছর সেটা কিন্তু হবে না। কেন?
ডি অ্যান্সার হবে, কারণ প্রেজেন্টলি জম্মু কাশ্মীরে কিন্তু কোনো বিধানসভা এক্সিস্ট করছে না। ওকে, আজকের লাস্ট প্রশ্ন, কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? দেখো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 1993 সালে 1991 সালে চালু হয়েছিল, 1993-তে পঞ্চায়েতি রাজ, যেটা আমাদের 73তম সংবিধান সংশোধন বিলের মাধ্যমে চালু হয়েছিল। এর মাধ্যমে কিন্তু মানে ভারতের অন্যান্য রাজ্যে চালু হলেও নর্থ ইস্টে নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম এই রাজ্য এবং দিল্লি ছাড়া কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু এগুলো রয়েছে। তো অ্যাকর্ডিং টু অপশন, নাগাল্যান্ডে কিন্তু কোনো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু নেই। তাহলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও তোমরা আরো কি ধরনের ক্লাস পেতে চাও। ধন্যবাদ।